স্টোরি টেলিং এর জ্যোতির্ময়। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আরেকটি বইয়ের রিভিউ নিয়ে। আজকে আমরা যে বইটার রিভিউ করব সেটা হচ্ছে জর্জ অরওয়েলের লেখা অ্যানিম্যাল ফার্ম। বাট কাভারে কেন অ্যানিমালস লেখা আছে সেটা আমি জানি না। যাই হোক, এই বইটির মূল প্লটে আমি যাওয়ার আগে প্রথমে আমি একটা কথা বলতে চাই যে এই বইটার রাইটারের নাম আসলে অরিজিনাল নাম কিন্তু জর্জ অরওয়েল না, তার অরিজিনাল নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। ওকে, এবার আসা যাক প্লটের প্রসঙ্গে। আমি আমাদের আজকের এই রিভিউটা মূলত দুইটা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটা হচ্ছে সামারি আর সেকেন্ড পার্টটা হচ্ছে আমার অ্যানালাইসিস এই বইটার ব্যাপারে। প্রথমে আসা যাক সামারিতে। বইটার প্লটটা এভাবে এগিয়েছে যে, প্রথমে বলে রাখি বইটা একটা আননোন থার্ড পারসনের পার্সপেক্টিভ থেকে ন্যারেট করা। বইটাতে দেখানো হয় যে ম্যানর ফার্ম নামে একটা খামার থাকে যেটার অনারের নাম মিস্টার জোন্স। সেখানে কোনো কারণে মিস্টার জোন্স আসলে ঋণের ফাঁদে পড়ে যায়। এতে করে সে হয় কি স্বাভাবিক জীবন থেকে কিছুটা বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ সে মদের নেশায় আসক্ত হয়ে যায়। এতে করে হয় কি তার খামারে যেসব পশু পাখি থাকে সেগুলোর প্রতি আসলে নানা সে অনাচার করতে থাকে। সে তাদের ঠিক মতো খাবার দেয় না, এই দেয় না, সেই দেয় না। এতে করে কি হয়, সে খামারের পশু পাখিদের মধ্যে একটা অসন্তোষ, একটা ক্ষোভের সৃষ্টি হয়। বলে রাখা ভালো, এখানে রাইটার যে একটা কাল্পনিক জগৎ কল্পনা করেছেন সেটা মূলত ইংল্যান্ডেরই একটা কাল্পনিক সংস্করণ, যেখানে পশু পাখিরা নিজেদের মধ্যে কথা বলতে পারে, আবার সেই পশু পাখিরা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, অর্থাৎ একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আবার ফিরে আসা যাক আমাদের মূল প্রসঙ্গে। সেই খামারের সবচেয়ে প্রবীণ প্রাণীটি ছিল একটা পিগ, সেটার নাম ছিল দি ওল্ড মেজর। একদিন দি ওল্ড মেজর একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পর সে সবাইকে একটা মিটিংয়ে ডাকলো। মিটিংয়ে ডাকার পর আসলে দি ওল্ড মেজর যেটা করলো যে খামারে যত পশু পাখি ছিল তাদেরকে একটা রিয়ালিটি চেক দেওয়ার ট্রাই করলো, অর্থাৎ তাদেরকে আলোকিত করার চেষ্টা করা হলো যে দেখুন, মানুষেরা যেটা তাদের সাথে করছে সেটা আসলে ঠিক না। একটা বনের পশু পাখি কি আপনি খেয়াল করে দেখবেন যে একটা বনের পশু পাখি সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার পায়, সে ঠিকঠাক মতো বিচরণ করতে পারে, কিন্তু তাদের খামারে যেটা হচ্ছে যে তাদেরকে ততটুকুই খাবার দেওয়া হচ্ছে, ততটুকুই বিশ্রাম দেওয়া হচ্ছে যেটা না থাকলে সে আসলে তার লাইফটাকে সাস্টেইন করতে পারবে না। তাহলে দেখেন এখানে কিন্তু একটা বিরাট অবিচার করা হচ্ছে। দি ওল্ড মেজর মূলত যেটা করেছিল, তাদের এই অবিচার সম্পর্কে খামারের বাকি পশু পাখিদের ওয়াকিবহাল করেছিল। এর কিছুদিন পর দি ওল্ড মেজর মারা যাওয়ার পর যেটা হয় যে খামারের অন্য সব পশু পাখি তারাও কিন্তু বেশ ক্ষিপ্ত ছিল মানুষের উপর, যে তাদের সাথে যে আচরণটা করা হচ্ছে। এক সময় তারা সংগঠিত হয়ে কি করলো, খামারের যে মালিক ছিল মিস্টার জোন্স, তাকে খামার থেকে ভাগিয়ে দিল। এখন খামার থেকে যখন মিস্টার জোন্স চলে গেল, তখন কিন্তু খামারে একটা পাওয়ার ভ্যাকিউম ছিল। সেই ভ্যাকিউমটা পূরণ করার জন্য চলে আসে দুইটা পিগ, যাদের একটিকে আমরা বলছি স্নোবল, আরেকটিকে বলছি নেপোলিয়ান। স্নোবল আর নেপোলিয়ান ছিল দুইটা ভিন্ন মেরু, তাদের ক্যারেক্টার ছিল দুই রকমের, যেটা আসলে খুব তাৎপর্যপূর্ণ এই গল্পটার জন্য। তারপরে ঘটনাক্রমে দেখা যায় যে মানুষেরা আসে, আবার সেই খামারের পশু পাখিরা নিজেদের মধ্যে সংগঠিত হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করে। আর আরেকটা মজার ব্যাপার, একটা দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য যেমন আইন শৃঙ্খলা এইসব দরকার, তেমনি সেই খামারের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা স্থিতিশীলতা এগুলো বজায় রাখার জন্য কিছু ধারণা কিন্তু স্নোবল এটা নিয়ে এসেছিল। তারা একটা আইডিওলজিতে বিশ্বাস করত, সেটা হচ্ছে অ্যানিমালিজম। অ্যানিমালিজমে কি হচ্ছে, সেখানে তাদের একটা জাতীয় সঙ্গীত আছে, আবার সেখানে তাদের 7টা কমান্ডমেন্ট বা তাদের প্রধান 7টা নির্দেশাবলী আছে। তাদের মধ্যে প্রথমটাই হচ্ছে যে
টু লেগস আর ব্যাড, ফোর লেগস আর গুড। টু লেগস বলতে এখানে মূলত মানুষ সম্প্রদায়কে বোঝানো হয়েছে, ফোর লেগস বলতে এখানে পশু পাখিদের বোঝানো হয়েছে। পাখি কেন? কারণ আসলে তারা মনে করতো পাখির দুইটা পা, যেটা আমরা দেখতে পাই, আর ডানাটা আসলে পায়েরই কাজ করে। যাই হোক, সেটাতে যাচ্ছি না। এইভাবে 7টা আর কি নির্দেশনা ছিল বা কমান্ডমেন্ট যেটাকে বলছি। কিন্তু আসলে দেখুন, মানে ক্ষমতা যেখানে থাকে, যেখানে পাওয়ার থাকে, সেখানে কিন্তু করাপশন চলে আসে। এসব হলো কি, এই রুলসগুলো, এই কমান্ডমেন্টগুলো ধীরে ধীরে আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। চলতে চলতে দেখা গেল কি, যে খামারের যেসব খেটে খাওয়া পশু পাখি ছিল, ঠিক আছে, খেটে খাওয়া পশু পাখি বলতে আমি চাচ্ছি হাঁস, মুরগি, গরু, গাধা, ঘোড়া, যারা আর কি লেবার দিত আর কি বিভিন্ন কাজে, তারা আসলে তাদের নতুন প্রভু বলতে এখানে শূকরদের বোঝানো হয়েছে, তাদের সাথে তাদের প্রিভিয়াস যেই অনারটা ছিল মিস্টার জোন্স, তাদের মধ্যে কোনো ডিফারেন্সই খুঁজে পাচ্ছে না। তারাও যেভাবে তাদের সাথে ট্রিটমেন্ট করতো, তারাও এখন নতুন যে অনার বলতে এখানে পিগ যাদেরকে বোঝানো হয়, যারা রুলিং ক্লাস, তারাও তাদেরকে একই ট্রিটমেন্ট করছে। মূলত এটা গেল এই বইটার সামারি। এবার আসি বইটার কিছু অ্যানালাইসিস নিয়ে। প্রথমে বলে রাখি, এই বইটা কিন্তু একটি পলিটিক্যাল স্যাটার, একটা পলিটিক্যাল অ্যালিগরি। যদি আপনি এটাকে একটা সাধারণ ছোটদের বইয়ের মতো ট্রিট করেন, যদি একটা রূপকথার গল্প হিসেবে এটাকে বিবেচনা করেন, আপনি কিন্তু বইটা থেকে সিকিভাগও এটার যে কন্টেন্ট আছে সেটা কিন্তু সিকিভাগও আপনি এক্সট্রাক্ট করতে পারবেন না। আমি এবার কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। প্রথমে প্লটে যাওয়ার আগে কিন্তু আমি বলেছি ওল্ড মেজরের কথা। ওল্ড মেজর এখানে কিন্তু রাশিয়ান রেভলিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, বলশেভিক লিডার ভ্লাদিমির লেনিনকে রিপ্রেজেন্ট করে। আবার মতান্তরে এটা এখানে ওল্ড মেজর ক্যারেক্টারটাকে কার্ল মার্কসও রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ওল্ড মেজর এখানে কার্ল মার্কস অথবা ভ্লাদিমির লেনিনকে রিপ্রেজেন্ট করছে। কেন তাদেরকে করছে? দেখুন, তারা কিন্তু আসলে নতুন একটা আইডিওলজির ধারণাটা কিন্তু জনসম্মুখে তুলে ধরছিল। লেনিন যেটা করেছিল, সে জনসাধারণকে ইউনাইট করার চেষ্টা করেছিল, আর কার্ল মার্কস সেই ধারণাটা ইনভেন্ট করেছিল। অর্থাৎ এখানে ওল্ড মেজর যেটা করেছিল, আসলে সে কিন্তু দুইটা চরিত্রকেই কিন্তু, দুইটা চরিত্র বলতে দুইটা ব্যক্তিকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। এবার আসি এই বইটার আরো দুইটা গুরুত্বপূর্ণ চরিত্র, সেটা হচ্ছে স্নোবল, আরেকটা হচ্ছে নেপোলিয়ন। প্রথমে স্নোবল নিয়ে কিছু বলি। স্নোবল ছিল একজন এনগেজিং একজন লিডার। সে আসলে খামারের বাকি পশু পাখি যারা ছিল তাদের সাথে আসলে ভালো ইন্টারঅ্যাক্ট করতে পারতো। সে ছিল একটু ইনভেন্টিভ, সে আসলে রিস্ক নিতে পছন্দ করত, নতুন কোনো ধারণাকে সবার সামনে নিয়ে আসতে পছন্দ করত। আর নেপোলিয়ন ছিল, সে আসলে ছিল একটু রুথলেস, একটু আগ্রাসী, সে আসলে কমিউনিকেশনে খুব একটা ভালো ছিল না। এবার আসা যাক নেপোলিয়ন আর স্নোবল, এরা আসলে কাদের রিপ্রেজেন্ট করে? নেপোলিয়ন রিপ্রেজেন্ট করে জোসেফ স্টালিনকে, আর স্নোবল রিপ্রেজেন্ট করছে এখানে লিওন ট্রটস্কিকে। আমরা সবাই জানি লিওন ট্রটস্কি আসলে সোভিয়েত ইউনিয়নের উত্থানের পর কিন্তু অনেক নতুন নতুন ধারণা, অনেক নতুন নতুন প্রবক্তা প্রস্তাবনা কিন্তু নিয়ে এসেছিলেন। আর স্টালিনের ব্যাপারটা তো আসলে বলার কিছু নাই। প্লটে আমি বলেছিলাম মিস্টার জোন্সের কথা। সে আসলে ম্যানর ফার্মের প্রিভিয়াস অনার ছিল। যখন এই অ্যানিমেলরা যখন হচ্ছে মিস্টার জোন্সকে ফার্ম থেকে ভাগিয়ে দেয়, তারপরে কিন্তু তারা করলো কি, ম্যানর ফার্মটার নাম বললে তারা অ্যানিমেল ফার্মটা দিয়ে দিল। ওকে, খুবই ভালো কথা। মিস্টার জোন্স এখানে রিপ্রেজেন্ট করছে রাশিয়ান জারকে। রাশিয়ান জার বলতে এখানে বোঝানো হয়েছে নিকোলাস দ্য সেকেন্ডকে। সে ছিল একটা ব্যর্থ শাসক। সে জনগণের উপর শাসন তো করতোই, এছাড়া সে আসলে জনগণের ব্যাপারে উদাসীন ছিল। সে শুধু নিজের ভোগ বিলাস, স্বাচ্ছন্দ্য, এগুলোর প্রতি আসলে তার মনোযোগটা ছিল বেশি।
এই বইটার একটা তাৎপর্যপূর্ণ চরিত্র হচ্ছে স্কুইলার নামের একটা ছোট পিগ। কেন আমি এটাকে তাৎপর্যপূর্ণ বলছি? স্কুইলার যেটা করতো, নেপোলিয়নের কাছ থেকে, নেপোলিয়ন হয়ে সে কাজ করতো, নেপোলিয়নের ইনফরমেশনগুলো মানে নেপোলিয়নের প্রোপাগান্ডাগুলো সে আসলে ফার্মের বাকি পশু পাখিদের মধ্যে এটা সার্কুলেট করতো, মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা, ফলস নিউজ, এইগুলো। এখন এটার একটা ইনসিডেন্ট আমি বলি, যে বইয়ে একটা যুদ্ধের কথা বলা হয়েছে, দি ব্যাটল অফ কাউশেক। সেখানে আসলে হয়েছিল কি, স্নোবল সে হিউম্যান যারা অ্যাটাক করতে চাচ্ছিল, হিউম্যান বলতে এখানে হচ্ছে মিস্টার জোনস আর তার দলবলকে বলা হচ্ছিল, তারা আসলে ফার্মটাকে রিট্রিভ করার জন্য আবার অ্যাটাক করতে চেয়েছিল, তারা এটার দখল নিতে চেয়েছিল। তখন স্নোবল তার ফার্মের বাকি অ্যানিমালদের ইউনাইট করে তাদের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স করে তোলে এবং সেখানে ইভেনচুয়ালি সফল হয়। প্লটের কারণে যখন নেপোলিয়ান লিডারশিপের রোলে আসলো, তখন ক্ষমতায় চলে আসলো, তারা আসলে এই রেজিস্ট্যান্সে স্নোবলের রোলটাকে একদম নালিফাই করে দিতে চায়। তারা বলতে চায় যে আসলে স্নোবল অ্যানিম্যালের হয়ে কাজ করেনি, তারা আসলে মিস্টার জোনসের হয়ে কাজ করছে স্নোবল। এই কারণে তারা তাকে ট্রেটর হিসেবে তারা আখ্যায়িত করছে। স্কুইলার এখানে মাস মিডিয়াকে রিপ্রেজেন্ট করছে, রাশিয়ান প্রোপাগান্ডা মেশিনটাকে রিপ্রেজেন্ট করছে। তখনকার সোভিয়েত ইউনিয়নে কিভাবে ফলস ইনফরমেশনগুলো জনসাধারণের মধ্যে সার্কুলেট করা হতো, এই জিনিসটাকে কিন্তু স্কুইলার রিপ্রেজেন্ট করছে। মেইনলি রাশিয়ার যেসব হচ্ছে মাস মিডিয়া ছিল, যেমন প্রাভদা বা এই জাতীয় নিউজ এজেন্সিগুলো, এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। আর গল্পে যেসব পিক ছিল, তারা রিপ্রেজেন্ট করছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির টপ লিডারদেরকে। কেননা তারা আসলে জনসাধারণের মধ্যে থেকে কখনো কোনো কাজই করেনি, তারা নিজেরা থাকতো ভোগ বিলাস, আরামায়েশ, স্বাচ্ছন্দ্যের একটা জীবনে, কিন্তু তারা আসলে জনগণের সাথে, যারা খেটে খাওয়া মানুষ, যারা আসলে হাড় ভাঙা পরিশ্রম করে তাদের প্লেটে খাবার আনার জন্য, তাদের হয়ে আসলে খুব একটা তেমন কোনো কাজ করেনি। এখানে পিক কিন্তু তাদের রিপ্রেজেন্ট করছে। এই গল্পের আরেকটা চরিত্র আছে, সেটা হচ্ছে মিস্টার ফ্রেডরিক। মিস্টার জোনস আর অ্যানিম্যালের মধ্যে একটা মেডিয়েটর হিসেবে একটা কাজ করে। সে ছিল একটা প্রফিটিয়ার, সে যেখানে প্রফিট সেখানে যাবে। প্রথমে সে কিন্তু চেয়েছিল মিস্টার জোনসের হয়ে অ্যানিম্যালদের কাছ থেকে আবার এই ফার্মটাকে রিট্রিভ করতে, কিন্তু আসলে সে যখন দেখলো যে এখানে তার প্রফিটের একটা চান্স আছে, সে কিন্তু আসলে তাদের সাথে একটা ট্রেডের একটা রিলেশন ক্রিয়েট করলো। এখানে মিস্টার ফ্রেডরিক যে চরিত্রটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে অ্যাডলফ হিটলার। এবার আসি এই বইটার অ্যানিমালরা যে আইডিওলজিটা ইন্ট্রোডিউস করলো, যেটা হচ্ছে অ্যানিমালিজম, এটা কিন্তু তাদের জন্য একটা উটোপিয়া, একটা অ্যানিমাল উটোপিয়া তৈরি করার কথা ছিল, কিন্তু কিভাবে এটা একটা ডিজাস্টারে শিফট হয়ে যায়। আপনাদের প্রথমে একটা কোট বলতে চাই, সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনি যেই হন না কেন, আপনার হাতে যখন ক্ষমতা থাকবে, আপনি কিন্তু তখন দুর্নীতিপ্রবণ হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু আসলে এই গল্পে যে রুলিং ক্লাস ছিল, সেটা হচ্ছে পিগ, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ঘটেছিল। তারা যখন দেখলো যে তাদের হাতে ক্ষমতা আছে, তারাও কিন্তু দুর্নীতিপ্রবণ হয়ে গেল। কিভাবে দুর্নীতিপ্রবণ হয়ে গেল? প্রথমে বলছি যে এই বইটার যে সেভেন কমান্ডমেন্ট ছিল বা 7টা নির্দেশনা ছিল, তার মধ্যে একটা নির্দেশনা ছিল যে আসলে কোনো অ্যানিম্যাল বিছানায় ঘুমাতে পারবে না। হঠাৎ করে তারা বিছানাতে ঘুমানো শুরু করে দিল। তখন হচ্ছে ফার্মের বাকি যেসব পশু পাখিরা ছিল, তারা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, তারা কেন ঘুমাচ্ছে, এটা তো হওয়ার কথা না। তখন পিগ যারা ছিল, তারা আসলে ব্যাখ্যা দিল যে আসলে দেখেন, বিছানায় ঘুমালে অসুবিধা নাই, কিন্তু বিছানার উপর যখন একটা তোষক বা একটা চাদর থাকবে, তখন অসুবিধা। এইভাবে দেখেন, তারা কিন্তু এই রুলটাকে নিজেদের ইচ্ছা মতো বেন্ড করছে, নিজেদের সুবিধার জন্য বেন্ড করছে। তাহলে এখানে কিন্তু একটা দুর্নীতির আশ্রয় নিয়েছিল, প্রতিটা রুল এভাবে বেন্ড করে দিয়েছিল। তারা কি করেছিল যে আসলে অ্যালকোহল
অ্যালকোহল কনজিউম করা যাবে না, কোনো অ্যানিমেল অ্যালকোহল কনজিউম করতে পারবে না। অথচ সেই অ্যানিমেলরা ওইখানে একটা কি বলবো, একটা হচ্ছে টার্ম অ্যাপ্লাই করলো, সেটা হচ্ছে অ্যালকোহল কনজিউম করলে অসুবিধা নাই, কিন্তু এক্সেস করা যাবে না। অথচ পরে যে নেপোলিয়ন যখন লিডারশিপ রোলে আসলো, তার পরের জেনারেশন যখন আসলো, মানে সেখানে পরের জেনারেশনের পশু পাখি যারা আসলো, এখানে কিন্তু বিরাট একটা টাইম স্প্যান ছিল। সেখানে নতুন যারা আসলো তারা কিন্তু আসলে তাদের ফার্মের যে রেভলিউশনটা কিভাবে হলো, সেখানে আসলে লিডারশিপে কারা ছিল, এগুলো সম্পর্কে আসলে কিছুই জানে না। তাদেরকে যেটা জানানো হয় তারা কিন্তু সেটাই জানে। এটা আসলে বর্তমান বিশ্ব লক্ষণীয় একটা ব্যাপার। এভাবে দেখা যায় যে নেপোলিয়ন নিজের ও নিজেদের সুবিধার জন্য অনবরত তাদের আইনগুলো, তাদের যে 7টা কমান্ডমেন্ট দেওয়া ছিল, এগুলো চেঞ্জ করতে থাকে। অনেক কথা বলা হয়েছে, আশা করি আপনারা কিছু না কিছু জানতে পেরেছেন। তবে বইটার ব্যাপারে শেষ একটা কথা বলি, যে বইটার নাম আসলে অ্যানিম্যাল ফার্ম কেন? এত কিছু ছেড়ে লেখক কেন আসলে রূপক ব্যবহার করার জন্য পশু পাখির ব্যাপারটা, মানে অ্যানিমেলের ব্যাপারটা কেন আনলেন? সে কিন্তু একটা মানুষকে কিন্তু রূপক হিসেবে ব্যবহার করতে পারতেন। দেখুন, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল বইয়ে একটা জিনিস উল্লেখ করেছিলেন, যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লয়টেশন নিয়ে প্রসঙ্গটা ছিল। সেখানে সে বলেছিল যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লয়টেশনের কারণে একজন মানুষ আরেকজন মানুষ, এখানে একজন মানুষ বলতে বোঝানো হয়েছে যারা আসলে শিল্পপতি শ্রেণীর মানুষ, তারা আসলে খেটে খাওয়া মানুষদের, যারা দিন মজুর, তাদের উপর এমনভাবে এক্সপ্লয়টেশন বা শোষণ করে, সেটা আসলে একটা পশুদের আচরণের মতো মনে হয়। অর্থাৎ বনের যেসব পশু থাকে তাদেরকে মনে হয় যে না, তাদের মধ্যে মানবিকতা বলে একটা ব্যাপার আছে। মানুষ কি, যাদের মধ্যে একটা মনুষ্যত্ব, মানবিকতা বিরাজমান, তারাই কিন্তু মানুষ। এখানে কার্ল মার্কস যেটা বলেছিলেন, যে তাদের এই এক্সপ্লয়টেশনের কারণে আসলে মানুষের মনুষ্যত্বটা আসলে আর থাকে না, তারা হয়ে যায় তখন পশু। অর্থাৎ বনের পশুরা হয়ে যায় তখন মানুষ, মানুষ হয়ে যায় পশু। এই ব্যাপারটাকে কিন্তু সে ব্যবহার করে এটা একটা অ্যানিমেল দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করেছেন। সেই বইটার ব্যাপারে আমার নিজস্ব অভিমত, আমার নিজের কেমন লেগেছে এই ব্যাপারে বলার জন্য, বইটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। খুব একটা বড় সাইজের বই না, সর্বসাকুল্যে পৃষ্ঠা সংখ্যা অ্যাপেন্ডিক্স সহ 125। বইটাকে যদি রেটিং দিতে হয় 5-এর মধ্যে আমি বইটাকে 5 দিব। অসাধারণ লেখা। জর্জ অরওয়েলের আরেকটি যে বই আছে, সেটা একটা ডিস্টোপিয়ান নোভেল, 1984 বই। ওই বইটাও অসাধারণ, সেটা নিয়েও আমি পারলে আমি রিভিউ করব। বইটা আমি সবাইকে হাইলি রিকমেন্ড করি পড়ার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর হ্যাঁ, আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার রিভিউটা কেমন লাগলো। আর আপনারা এটাও জানাতে ভুলবেন না যে আমি আসলে নেক্সটে কোন বইয়ের রিভিউ করব। আজকের এই বুক রিভিউ থাকছে এতটুকুই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন।